আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজ আমি পুরা সেন্ট মার্টিন দ্বীপটা আপনাদেরকে এই একটা ভিডিওর মাধ্যমেই দেখাবো। আ আমি যেভাবে ঘুরে, ঘুরে দেখেছি আপনাদেরকেও সেইভাবেই দেখানোর জন্য চেষ্টা করব। আর আমি সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। আ সেন্ট মার্টিন দ্বীপ হলো বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে অবস্থিত একটি ছোট্ট প্রবাল দ্বীপ। যার আয়তন মাত্র ৮ বর্গ কিলোমিটার। এটি কক্সবাজার জেলা টেকনাফ হতে প্রায় ৮ কিলোমিটার দক্ষিণে ও মিয়ানমারের উপকূল হতে ৮ কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। এটি নারিকেল জিঞ্জিরা নামে পরিচিত। তাছাড়াও এটাকে দারুচিনির দ্বীপও বলা হয়। প্রচুর নারিকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে নারিকেল জিঞ্জিরা বলা হয়ে থাকে। বাংলাদেশে সমুদ্রপ্রেমীদের কাছে এটি ব্যাপক পরিচিত একটি নাম। বিখ্যাত লেখক কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দারুচিনির দ্বীপ নামের পূর্ণদৈর্ঘ্য ছায়াছবির মাধ্যমে এই দ্বীপটির পরিচিতি আরও বেড়ে যায়। এর ইতিহাস সম্পর্কে আমি আপনাদেরকে কিছু বলবো। সেই সাথে আপনার স্ক্রিনে পুরা দ্বীপটার চারপাশটা আমি পরিদর্শন করেছি। সেই সাথে এটা আপনাদের সাথে শেয়ার করছি। তবে আমি এর ইতিহাস নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। কবে প্রথম এই দ্বীপটাকে মানুষ শনাক্ত করেছিল তা জানা যায়নি। প্রথম কিছু আরব বণিক এই দ্বীপটির নামকরণ করেছিল জিঞ্জিরা। উল্লেখ্য এরা চট্টগ্রাম থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার যাতায়াতের সময় এই দ্বীপটিকে বিশ্রামের জন্য ব্যবহার করত। কালক্রমে চট্টগ্রাম এবং তৎসংলগ্ন মানুষ এই দ্বীপটিকে জিঞ্জিরা নামেই চিনত। ১৮৯০ খ্রিস্টাব্দের দিকে কিছু বাঙালি এবং রাখাইন সম্প্রদায়ের মানুষ এই দ্বীপে বসতি স্থাপনের জন্য আসে। এরা ছিল মূলত মৎস্যজীবী। যতটুকু জানা যায় প্রথম অধিবাসী হিসেবে বসতি স্থাপন করেছিল ১৩টি পরিবার। এরা বেছে নিয়েছিল এই দ্বীপের উত্তরাংশে। কালক্রমে এই দ্বীপটি বাঙালি অধ্যুষিত এলাকায় পরিণত হয়। আগে থেকেই এই দ্বীপ কিয়া ও ঝাউ গাছ ছিল। সম্ভবত বাঙালি জেলেরা জলকষ্ট এবং ক্লান্তি দূরীকরণের অবলম্বনে হিসেবে প্রচুর পরিমাণ নারকেল গাছ এই দ্বীপে রোপণ করেছিল। কালক্রমে পুরো দ্বীপটি একসময় নারকেল গাছের প্রধান দ্বীপে পরিণত হয়। এই সূত্রে স্থানীয় অধিবাসীরা এই দ্বীপের উত্তরাংশকে নারিকেল জিঞ্জিরা নামে অভিহিত করা শুরু করেন। ১৯০০ খ্রিস্টাব্দের দিকে ব্রিটিশ ভূজরিপ দল এই দ্বীপকে ব্রিটিশ ভারতের অংশ হিসেবে গ্রহণ করে। জরিপে এরা স্থানীয় নামের পরিবর্তন একজন খ্রিস্টান সেন্ট মার্টিন নাম অনুসারে সেন্ট মার্টিন নাম প্রদান করে। এরপর ধীরে ধীরে এই অঞ্চলের বাহিরের মানুষের কাছে দ্বীপটি সেন্ট মার্টিন নামেই পরিচিতি লাভ করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক শেখ বখতিয়ার উদ্দিনের মতে ১৯০০ খ্রিস্টাব্দে দ্বীপটিকে যখন ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত করা হয় তখন চট্টগ্রামের জেলা প্রশাসক মার্টিনের নাম অনুসারে দ্বীপটির নামকরণ করা হয়। দ্বীপটিতে খ্রিস্টান জনবসতি এবং কোনো গির্জা না থাকায় একজন সাধুর নামে দ্বীপটির নামকরণ সঠিক ইতিহাস নয় বলেই মনে হয়। এর ভৌগোলিক আয়তন সেন্ট মার্টিন দ্বীপের আয়তন প্রায় ৮ বর্গ কিলোমিটার ও উত্তর দক্ষিণে লম্বা। এই দ্বীপের তিন দিকের ভিতশিলা যা জোয়ারের সময় তলিয়ে যায় এবং ভাটার সময় জেগে ওঠে। এগুলোকে ধরলে এর আয়তন হবে প্রায় ১০ থেকে ১৫ বর্গ কিলোমিটার। এই দ্বীপটির উত্তর ও দক্ষিণে প্রায় ৫.৬৩ কিলোমিটার লম্বা। দ্বীপের প্রস্থ কোথাও ৭০০ মিটার আবার কোথাও ২০০ মিটার। দ্বীপটি পূর্ব, দক্ষিণ ও পশ্চিম দিকে সাগরের অনেক দূর পর্যন্ত অগণিত শিলাস্তূপ আছে। সমুদ্রপৃষ্ঠ থেকে সেন্ট মার্টিন দ্বীপের গড় উচ্চতা হচ্ছে ৩.৬ মিটার। সেন্ট মার্টিনের পশ্চিম দিকে জুড়ে রয়েছে প্রায় ১০ থেকে ১৫ কিলোমিটার প্রবাল প্রাচীর। ভৌগোলিকভাবে এটি ৩টি অংশে বিভক্ত। উত্তর অংশকে বলা হয় নারিকেল জিঞ্জিরা বা উত্তরপাড়া, দক্ষিণ অঞ্চলীয় অংশকে বলা হয় দক্ষিণপাড়া। এর সঙ্গে সংযুক্ত রয়েছে দক্ষিণ পূর্ব দিকে বিস্তৃত একটি সংকীর্ণ লেজের মতো এলাকা। এই সংকীর্ণতম অংশটি গলাচিপা নামে পরিচিত। দ্বীপের দক্ষিণে ১০০ থেকে ৫০০ বর্গমিটার আয়তনের ছোট্ট দ্বীপ আছে যা স্থানীয়ভাবে সেরাদিয়া বা সেরাদ্বীপ নামে পরিচিত। এটি একটি জনশূন্য দ্বীপ। ভাটার সময় এই দ্বীপে হেঁটে যাওয়া যায়, তবে জোয়ারের সময় নৌকার প্রয়োজন হয়। দ্বীপটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র।
পর্যটন মৌসুমে তথা নভেম্বর থেকে এপ্রিল মাসে এখানে প্রতিদিন ৫ থেকে ৭টি লঞ্চ বাংলাদেশের মূল ভূখণ্ড হতে আসা যাওয়া করে। সেন্ট মার্টিন দ্বীপে বর্তমান বেশ কয়েকটি ভালো আবাসিক হোটেল রয়েছে, একটি সরকারি ডাকবাংলাও আছে। সেন্ট মার্টিন দ্বীপের আইনশৃঙ্খলা পরিস্থিতিও যথেষ্ট ভালো। স্ক্রিনে যে দ্বীপটা দেখা যাচ্ছে দেখেন সেটা হচ্ছে সেরা দ্বীপ। আসলে আমরা আমাদের কপাল খারাপ ছিল। আমরা জোয়ারের সময় গিয়েছিলাম। সেই টাইমটাতে আসলে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না। তাছাড়াও আরও একটা কথা বলি, সেই সময়টাতে আসলে সেরা দ্বীপে যাওয়ার কোনো পারমিশনও ছিল না। সেইখান থেকে আমরা যখন যাওয়ার জন্য চেষ্টা করি, কিন্তু আসলে দেখেন এই যে ব্যারিকেড দেওয়া, মানে লাল পতাকা দিয়ে দেওয়া, এইজন্য আসলে আমরা যেতে পারিনি। দেখেন আমরা সেরা দ্বীপে না গিয়ে সেরা দ্বীপের পাশেই যে প্রবালের যে স্তূপগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেবি উত্তর পাশ, আমি শিওর না, তারপরে বললাম উত্তর পাশ। এই সাইডটাতে মানুষের মানে আনাগোনা কম থাকে, এদিকে অতটা পর্যটক আসে না, কিন্তু এই জায়গাটা দেখার মতো সুন্দর। আপনাকে আসলে আমি ভিডিওতে কতটা সুন্দর করে উপস্থাপন করতে পারছি জানি না। আসলে আমার ক্যামেরাটাও ভালো না, যে আমি আপনাদেরকে যে ভিডিওটা করছি এটা আসলে আমার মোবাইলে ধারণ করা ভিডিও, এটা নর্মাল মোবাইলে, এই জন্য আসলে অতটা স্পষ্ট আসছে না। দেখেন, তাছাড়া এগুলো যখন আপনি প্র্যাকটিক্যালে এসে দেখবেন, আসলেই এটি অনেক সুন্দর মানে দৃশ্য, যেটা কিনা আমি আপনাকে বলি, আমি তো মালদ্বীপেও গিয়েছি। মালদ্বীপে গিয়ে যখন মাফুসি আইল্যান্ডেও ঘুরেছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই দ্বীপের এই পাশটাতে যখন এসেছিলাম, তখন আমার মনে হয়েছে যে মালদ্বীপের চেয়েও সুন্দর দ্বীপ আমাদের সেন্ট মার্টিন। কিন্তু আমাদের অযত্নে অবহেলায় আসলে এটা বিলীন হয়ে যাচ্ছে। আসলে এটা আমাদের উচিত পরিষ্কার পরিচ্ছন্ন করা। আমাদের গভর্নমেন্ট যদি উদ্যোগ নিয়ে এই দ্বীপটাকে পর্যটকের কেন্দ্রস্থল করতে পারে, তাহলে আমার মনে হয় বাংলাদেশি বা অন্যান্য ফরেনাররাও এই দ্বীপে আসলে ভ্রমণের জন্য আসতে পারবে। সো যাই হোক, দেখেন স্ক্রিনে যে প্রবালগুলো দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মেন রহস্য। এই প্রবাল দ্বীপের মেন পাথরগুলোই হচ্ছে এই প্রবাল। দেখেন কি সুন্দর ভিউ, অনেক সুন্দর। আসলে আমার ভিডিওতে হেল্প করছিল মেহেদি ভাই, আর আমি একটু সামনে সামনে আগাচ্ছিলাম, যে আমাকে, না মেহেদি ভাই না, সরি, আমাদের এখানে যারা ওই যে ফটোশ্যুট করা অনেক ক্যামেরাম্যান রয়েছে, তারাই আসলে তার হাতে ফোনটা দিয়েছিলাম আমি। তারপরে এই যে মেহেদি ভাই ওখানে বসা আছে। তারপরে আমরা হচ্ছে আসলে ছবি ওঠার জন্য ক্যামেরাম্যানের সাথে কথা বলছিলাম, যে এত সুন্দর দৃশ্য আমরা হয়তো এর আগে আর কখনো দেখি নেই। এই জন্যই আসলে এই পাশটাতে আসা। দেখেন এখানে আবার আরেকটা জিনিস আপনি দেখতে পাবেন, সেটা হচ্ছে সুন্দরবনের ভিউটাও পাবেন। মানে সুন্দরবনে এরকম আসলে বৃক্ষ রয়েছে সাগরের মধ্যে, সেম হালকা একটি কি সুন্দরবনের ফিলটা আমরা এখান থেকে নিয়েছি। তো সব মিলায় এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আমরা এই পাশটা দিয়ে হাঁটা শুরু করব, যতদূর যাওয়া যায় ততদূর যাওয়ার জন্য চেষ্টা করব। তবে সব মিলায় আমরা যে এত সময় জার্নি করে এই সেন্ট মার্টিনে এসেছি, তার পুরাটাই আমাদের উসুল হয়ে গিয়েছে। সেজন্যই আসলে অতটা খারাপ লাগেনি। আমাদের জার্নিটা সম্পর্কে যদি আপনাদেরকে বিস্তারিত বলি, তাহলে আমরা বাসা থেকে বের হয়েছিলাম সন্ধ্যা ৭টায়। সন্ধ্যা ৭টায় বের হয়ে যখন আমরা সাইদাবাদে গিয়েছিলাম, তখন বাজে রাত ৯:৩০ ১০টা, অর্থাৎ ১০:৩০ আমাদের গাড়ি ছিল। ১০:৩০ গাড়িতে উঠে সকাল ৭টায় কক্সবাজার নেমে, কক্সবাজার থেকে আবার কক্সবাজার এয়ারপোর্টের পাশেই যে জাহাজের জেটিঘাট রয়েছে, সেই জেটিঘাট থেকে উঠে আমরা সেন্ট মার্টিন পৌঁছাতে আমাদের সময় লেগেছে ৪:৩০, অর্থাৎ বিকেল ৪:৩০। আগের দিন সন্ধ্যা ৭টায় বাসা থেকে বের হয়েছি, পরের দিন বিকেল ৫:৩০টায় আমরা সেন্ট মার্টিন এসে পৌঁছাতে পেরেছি। তাহলে চিন্তা করেন কত বড় জার্নি। কারণ জার্নি এত লাগার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমরা আমাদের আগে যেমন টেকনাফ থেকে জাহাজগুলো ছেড়ে আসতো, সেই সময়টা লাগতো ৩ থেকে ৩.৫ ঘন্টা, বাট
এখন যেহেতু কক্সবাজার থেকে জাহাজগুলো ছেড়ে আসে, এই জন্য রাস্তাটা ডাবল হয়ে গিয়েছে। এই জন্য আমাদের অনেক সময় লেগেছে। তবে সাগরের মধ্য দিয়ে যে জার্নিটা আমরা কর্ণফুলী জাহাজে এসেছিলাম, সেই জার্নিটা আমাদের অত বোর হয়নি। কারণ বিশাল বড় জাহাজ, বিভিন্ন জায়গায় মানুষ খেলাধুলা করেছে, তাস খেলেছে, লুডো খেলেছে, তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সিটিংয়ের ব্যবস্থা আছে, ঘুমানোর যারা হচ্ছে কেবিন নিয়ে আসে তাদের ঘুমানোর ব্যবস্থা আছে। সো এই জার্নিটা অতটা বোর হয়নি। তারপরেও জার্নি তো জার্নি। দেখেন এই পাশটা এত সুন্দর, ঝাউ গাছ, ডান পাশে ঝাউ গাছ, বাম পাশে প্রবাল, তারপরে সমুদ্রের ঢেউ এসে আশ্রয় পড়ছে প্রবালের উপর। এইটা দেখে আমার আসলেই ভালো লেগেছে, যেটা আমি আপনাদেরকে আসলে বলে বোঝাতে পারবো না। আপনারা যারা আসলে সেন্ট মার্টিন যাননি, যারা আসলে সমুদ্র পছন্দ করেন, আমার মনে হয় তাদেরকে সেন্ট মার্টিন একটাবার ভ্রমণ করা উচিত। তাহলে অনেক ভালো লাগবে, দেখবেন বারবার যেতে ইচ্ছা করবে। আমি এটাই হচ্ছে আমার প্রথম সেন্ট মার্টিন ভ্রমণ, কিন্তু মেহেদি ভাই নাকি এর আগেও ৪ বার এখানে এসেছে। আমাদের সঙ্গে আসা দিয়ে তাকে ৫ বার হয়েছে। দেখেন কি সুন্দর সমুদ্রের ঢেউগুলো যখন আছড়ে মানে কূলে এসে পড়ছে, তখন এর যে সাউন্ডটা হয়তো আমি দেইনি, কিন্তু দেখেন মানে অসাধারণ, মানে এই ফিলটা ছিল অসাধারণ। যদিও ছিল প্রচণ্ড রোদের মধ্যে আমরা হাঁটছিলাম, অনেক ঘামায় যাচ্ছিলাম। তারপরে এই পাশটাতে কিন্তু কোনো লোকজন নাই, দেখেন কোনো লোকালয় নাই, এটা শুধুমাত্র আমরাই। দেখেন আমরা এদিক দিয়ে যাচ্ছি, এদিক দিয়ে আমাদের ইচ্ছা আছে এই দিক দিয়ে হাঁটতে হাঁটতে গিয়ে আমরা ডান পাশ দিয়ে আবার ঢুকে মেন রোডে উঠে পড়বো। হ্যাঁ, তবে এই দিকের ফিল্ডটা কেউ যদি আসলে একাকিত্ব সময় কাটাতে চান, কেউ যদি ফ্যামিলি নিয়ে যেতে চান, অর্থাৎ হানিমুনে যেতে চান, তাহলে এই ডান পাশে যে ঝাউ গাছগুলো দেখছেন না, ওই পারেই কিছু রিসোর্ট রয়েছে, অনেক ব্যয়বহুল রিসোর্ট। এই রিসোর্টগুলোতে আসলে একাকী কাটাতে পারেন, অনেক ভালো লাগবে। দেখেন অনেক মজা করছিলাম আমি আর মেহেদি ভাই, যখন ঢেউগুলো আসছিল সাথে সাথে আমরাও উপরে উঠে আসছিলাম। মানে আমার অনেক ভালো লাগছিল। আসলে কি বলবো, আমাদের সেন্ট মার্টিনটা অনেক সুন্দর একটা জায়গা। এইটা আসলে কাউরে আমি ওইভাবে বোঝাতে পারবো না। কেউ যদি সেন্ট মার্টিন না যেয়ে থাকেন, অবশ্যই আমি বলবো তারা বাংলাদেশের সৌন্দর্য, যদি প্রবাল দ্বীপটা ঘুরে আসেন, তাহলে বাংলাদেশ সম্পর্কে আপনাদের হয়তো ধারণাটা চেঞ্জ হয়ে যাবে। তাছাড়া বাংলাদেশে আরও সুন্দর সুন্দর জায়গা রয়েছে, তবে সেন্ট মার্টিন পর্যটকদের মানে প্রথম পছন্দে থাকে, যদিও এটা অনেক জার্নি। তো আমি আপনাদেরকে আবারও বলছি, আপনারা কেউ যদি সেন্ট মার্টিন যেয়ে না থাকেন, তাহলে আপনারা চেষ্টা করবেন সময় করে সেন্ট মার্টিন যাওয়ার জন্য। তাহলেই আপনার যে কিনা সমুদ্র পছন্দ, যে কিনা যার কিনা সমুদ্র অনেক লাইক করে পছন্দ, সে অবশ্যই সেন্ট মার্টিন যাবেন। পুরা সমুদ্র যা যা কিছু তাকে অনুভব করার, সেই অনুভবটা আপনি এই সেন্ট মার্টিন ট্রিপ থেকেই পেয়ে যাবেন। সো ভালো থাকবেন সবাই। পরবর্তীতে আরও কোনো ভিডিও নিয়ে আমি আসব। তবে আপনাদেরকে বলবো, আপনারা সেন্ট মার্টিন যদি কেউ যেয়ে না থাকেন, তাহলে অবশ্যই সেন্ট মার্টিন ভ্রমণ করবেন, যা আপনাদের জন্য অনেক ভালো হবে এবং ভালো লাগবে। আসসালামু আলাইকুম।